নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিভিন্ন রেল পরিষেবামূলক প্রকল্প চালু হয়েছে চলতি সংসদীয় তত্ত্বাবধানে। ভবিষ্যতে আরও জনসেবামূলক কাজ করা হবে। কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে এই তথ্যগুলো জানালেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। আগামী 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার বিপুল আয়োজন। বাগদেবীর আরাধনার প্রাক্কালে রবিবার এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল জলপাইগুড়ি প্রেস ক্লাব। নিজের লোকসভা কেন্দ্রে গত 5 বছরে কি কাজ হয়েছে এবং আগামীতে কি কাজ হবে, এই সমস্ত তথ্য জানালেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। তার লোকসভা কেন্দ্রের আওতায় গত 5 বছরে কি কাজ করা সম্ভব হয়েছে ও ভবিষ্যতে আরও কি কাজ হতে চলেছে তারই তথ্য তুলে ধরলেন জলপাইগুড়ি কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। রবিবার জলপাইগুড়ি ডিবিসি রোডে অবস্থিত বিজেপি জেলা পার্টি কার্যালয়ে এই বছরের কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তীকালীন 2024 সালের বাজেট নিয়ে তথ্য জানাতে গিয়ে নিজের লোকসভা কেন্দ্রের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন সাংসদ। একাধিক ভিজিবল চেঞ্জ আগামীতে জলপাইগুড়ির মানুষ দেখতে চলেছেন বলে দাবি তাঁর। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ বলেন, যে সমস্ত উল্লেখযোগ্য কাজ করা সম্ভব হয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ। এরপর যেটা করা সম্ভব হয়েছে তা হলো মিতালি এক্সপ্রেসের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে ট্রেন যাত্রা। এছাড়া হলদিবাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত দার্জিলিং মেলের সম্প্রসারণ, পদাতিক এক্সপ্রেসের জলপাইগুড়িতে স্টপেজ, দুটি অমৃত ভারত স্টেশনও পাওয়া সম্ভব হয়েছে জলপাইগুড়িতে। তিনি আরও বলেন, স্থায়ী সার্কিট বেঞ্চের কাজ অনেকটাই এগিয়ে গেছে। ন্যাশনাল হাইওয়েতে একাধিক ফ্লাইওভার করা সম্ভব হয়েছে। রেলের বেশ কিছু বৈদ্যুতিকরণের কাজও সম্ভবপর হয়েছে। এছাড়া আরও কিছু কাজ হতে যাচ্ছে মানুষের সামনে বলে জানান তিনি। দেখুন, আপনারা জানেন আমাদের পার্লামেন্টে আমাদের সম্মানীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি এইবারকার ইন্টারিম বাজেট পেশ করেন এবং সে ব্যাপারে কিছু পয়েন্টকে, যেগুলো আমার মনে হয়েছে যেগুলো আলোচনা করা দরকার, সেগুলি কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং মানুষকেও জানিয়ে দিতে চাই, আমার বিশেষ করে আমার কনস্টিটিউয়েন্সির যারা আছে তাদের। তো সেটাই মূলত আমার আজকে এই আপনাদের সাথে যে প্রেস কনফারেন্স হচ্ছে সেটাই আমার উদ্দেশ্য। প্রথমেই তো বলতে চাই যে আমাদের জলপাইগুড়িতে মেডিকেল কলেজ পেলাম। জলপাইগুড়ি মেডিকেল কলেজ 1 নম্বরে। সেকেন্ড বলবো যে মিতালি এক্সপ্রেস আমরা পেয়েছি। বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা সুগম হয়েছে। আমাদের দিকে রেল যোগাযোগ ব্যবস্থা ছিল না, কলকাতায় যেতে হতো। আজকে আমরা এনজেপি থেকেই বাংলাদেশ যেতে পারছি। আমরা দার্জিলিং মেল নিয়ে আমাকে যখন কোভিডের সময় বন্ধ করে দেওয়া হয়, তখন আমাকে সবাই বলেছিল যে দার্জিলিং মেল এক প্রেস্টিজিয়াস ট্রেন, তার 2টো কামরা আসতো, সেটাও আসে না। আমি বলেছিলাম প্রেস কনফারেন্সে ওদের ইয়েতে হলদিবাড়িতে দাঁড়িয়ে থেকে, এবং আমাকে রেলের অফিসাররা বলছিল, স্যার এটা এখন এলএইচবি কোচ, এটাতে আলাদা করে 2টো কোচ এনে জয়েন করা সম্ভব না, সুতরাং এটা একটু ডিফিকাল্ট এটা করা। আমি বললাম কীভাবে হবে? বলে পুরো ট্রেনটাকে এখানে আনতে হবে। তাহলে পুরো ট্রেনটাকে আনতে গেলে তার প্রথমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, সেটা হলদিবাড়িতে ছিল না। সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে আমরা শিয়ালদা এনজেপি শিয়ালদা যেটা ছিল দার্জিলিং মেল, আজকে পুরো ট্রেনটাকে কিন্তু আমরা হলদিবাড়ি থেকে করতে পারছি। পদাতিক এক্সপ্রেসের ডিমান্ড একটা ছিল পার্মানেন্ট করা। আজকে পদাতিক এক্সপ্রেসের কত প্যাসেঞ্জার উঠে, কতটা ডিপেন্ডেবল হয়ে গেছে। হ্যাঁ, আমি ডিপেন্ডেন্ট হয়ে গেছি আমরা জলপাইগুড়ির মানুষ হিসেবে। সেটা তো আমি এমন কোনো লোক নাই যে দার্জিলিং পদাতিক এক্সপ্রেসে এখন যান না। সুতরাং পদাতিক এক্সপ্রেস পার্মানেন্ট হয়ে গেছে, এটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট। আমি শুধু জলপাইগুড়ি কেন্দ্রিক বলছি। এখানে আমরা জলপাইগুড়িতে আমরা দুটো বন্দে ভারত বলছি, দুটো আমরা অমৃত ভারত স্টেশন আমরা পেলাম। আপনারা জানেন টোটাল 36টা স্টেশন ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তার মধ্যে 5টাই আমার লোকসভা ক্ষেত্র, মানে 42টা কেন্দ্রে
35 না 36টা যে অমৃত ভারত স্টেশন, তার মধ্যে 5টাই কিন্তু আমাদের এলাকার মধ্যে। শুধু তাই নয়, এনজেপি এছাড়াও এনজেপি ওয়ার্ল্ড ক্লাস বিশ্বমানের স্টেশন হয়ে গেছে, মানে অনেকটা কাজ এগিয়ে গেছে। বন্দে ভারত দুটো বন্দে ভারত এক্সপ্রেস আমরা পেলাম আমরা জলপাইগুড়ি থেকে। কেউ কেউ হয়তো বলবেন যে বন্দে ভারতের আমরা জলপাইগুড়ি থেকে পাচ্ছি না। আপনারা দেখতে থাকুন, আশা করুন যে এর পরেও অনেক কিছু অপেক্ষা করবে। 2019-এর পর থেকে আমরা বারবার সরব হওয়াতে আজকে সার্কিট বেঞ্চের কাজটা আজকে অনেকটা এগিয়ে গেছে, বিল্ডিংটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এটাও 356 বা 76 কোটি টাকা এক্স্যাক্ট অ্যামাউন্টটা আপনারা জানেন। তো সেটাও কিন্তু পড়েছিল, সেটাকে ইউটিলাইজ করা হচ্ছিল না। আজকে সার্কিট বেঞ্চটা আজকে প্রায় অনেকটা এগিয়ে গেছে। এবং ওভারঅল আমরা দেখছি যে জলপাইগুড়িতে যে ন্যাশনাল হাইওয়ে যে ফ্লাইওভার যেগুলো হয়েছে ন্যাশনাল হাইওয়ে এগুলো নিয়ে, সেটাও দেখছেন ড্রাস্টিক একটা চেঞ্জ হয়েছে। আমাদের যে ইলেকট্রিফিকেশনের কাজ, কাঠিয়া ডিভিশন আলিপুরদুয়ার ডিভিশনের ইলেকট্রিফিকেশনের কাজ, এদিকে কাঠিয়া ডিভিশনে তো শেষ, এদিকে হলদিবাড়ি পর্যন্ত শেষ, এখন শুধু ট্রেন চালানোর বাকি। আমি বলেছিলাম যে ডিসেম্বরে, আমি অনেকদিন আগেই বলেছিলাম ডিসেম্বরে এটা কমপ্লিট হবে। আজকে ডিসেম্বরেই সম্ভবত কমপ্লিট হয়ে গেছে এবং জানুয়ারিতে আমাদের এটা ট্রায়াল ইন্সপেকশন এটা হয়েছে। সুতরাং এটা যদি হয়ে যায় তাহলে এরপরে ট্রেনের স্পিড বাড়বে, সঙ্গে সঙ্গে ট্রেনের সংখ্যাও বাড়তে পারে। বারবার আলোচনা করেছি, সেটা হচ্ছে যে আমাদের কেন এখান দিয়ে আমাদের হলদিবাড়ি থেকে এনজেপি থেকে শুরু করে এখান থেকে বাংলাদেশ হয়ে আমাদের একটা নতুন একটা ট্রেন লাইন যেটা কলকাতা অবধি যাবে, এরকম করা যায় কিনা একটা আলোচনা হয়েছে, অনেক দূর এগিয়েছে। যদি ওটা হয়ে যায় তাহলে আমাদের এখানকার জলপাইগুড়ি 388 কিলোমিটার হবে, আমি যতদূর জানি আগের রুটটা। তো সেটাও কিন্তু সেটার দিকেও ধ্যান দেওয়া হচ্ছে। এবং আমি খুব আশাবাদী জলপাইগুড়ি আগামী 5 বছরে আপনারা দেখতেই পাবেন। আমি প্রথমেই বলেছিলাম, আমি ভোটে দাঁড়ানোর সময় আমি বলেছিলাম যে আমরা এতদিন পর্যন্ত কোনো ভিজিবল চেঞ্জ, সহজেই বোঝা যায় এরকম চেঞ্জ কিন্তু আমরা দেখিনি। আমি সেই সময় বলেছিলাম যে আমি একটা ভিজিবল চেঞ্জ দেখতে চাই, যেটাকে আপনারাও দেখতে পাবেন। আজকে আমার মনে হয় সেই ভিজিবল চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে, সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এর মধ্যে জলপাইগুড়ি রোডে লিফটের কাজ প্রায় শেষ, লিফটটা চালু হবে। পদাতিক এক্সপ্রেসের একটা স্টপেজ হওয়ার কথা ছিল ইয়েতে, আমার ওখান থেকে ডিমান্ড এসেছিল চ্যাংরাবান্ধাতে, সেটার জন্য কাজ অনেকটা এগিয়েছে, অর্ডার হয়ে গেছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার নতুন আইসিকে সংবর্ধনা জ্ঞাপন করলেন জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলররা। জলপাইগুড়ি কোতোয়ালি থানার নতুন আইসি সঞ্জয় দত্তকে সংবর্ধনা জানালেন জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলররা। শনিবার রাতে জলপাইগুড়ি পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলররা মিলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসিকে সংবর্ধনা দেন। ফুলের তোড়া, মিষ্টি ও খাদা পরিয়ে আইসিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন নতুন আইসিকে জলপাইগুড়ির শান্তপ্রিয় শহরের পরিস্থিতির বিষয়েও জানানো হয়। এই বিষয়ে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন ব্যানার্জি বলেন, জলপাইগুড়ি শহরের আইন শৃঙ্খলার বিষয়ে তিনি যথেষ্টই ভালো উদ্যোগ নেবেন বলে জানা গেছে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কাউন্সিলর সন্দীপ মাহাতো, উত্তম বোস, তারকনাথ দাস সহ অন্যান্যরা। দেখেন, নতুন আইসি জয়েন করেছে সঞ্জয় দত্ত। তো উনি আগে ধূপগুড়িতে ছিলেন, তারপর রতুয়াতে ওনার পোস্টিং ছিল, রতুয়া থেকে ইনি ট্রান্সফার হয়ে আসলেন। তো উনি ধূপগুড়ি থানার দায়িত্বে ছিলেন, তখন আমরা দেখেছি অনেক ভালো ভালো কাজ তিনি করেছেন, পরিকাঠামো উন্নয়ন করেছেন, বিউটিফিকেশন করেছেন, থানার ভেতরে অনেক ভালো কাজ করেছেন। আর আমাদের জলপাইগুড়ি শহর আপনারা জানেন যে এটা একটা শান্তপ্রিয় শহর এবং সাংস্কৃতিক একটা পীঠস্থান জলপাইগুড়ি জেলার মধ্যে, আমাদের জলপাইগুড়ি শহর বিশেষ করে। তো সেই সব বিষয়ে আমরা একটু আলোকপাত করলাম। কাউন্সিলররা, জলপাইগুড়ি শহরে যারা কাউন্সিলর রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তারা সৌজন্যমূলক সাক্ষাৎ এবং সেসব বিষয়ে একটু আলোকপাত করা এবং জলপাইগুড়ি শহরের আইন শৃঙ্খলা রক্ষায় তিনি নিশ্চয়ই তার দায়িত্ব পালন করবেন। এবং কাউন্সিলর আমরা যারা রয়েছি
আমরা সর্বত্রভাবে সাহায্য করব, সেই বার্তাই ওনাকে আমরা দিলাম। কার তরফে দিলেন আজকে? এটা আমরা তৃণমূল কংগ্রেস যারা কাউন্সিলর রয়েছেন, কয়েকজন কাউন্সিলর মিলে এসে তার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করলাম এবং এই বার্তাটাই দিলাম যে তিনি আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় সেটা তো করবেন এবং আমরা কাউন্সিলররা সর্বত্রভাবে সেটা সাহায্য করব। নেতাজি সুভাষচন্দ্রের ঐতিহাসিক পদার্পণ ও তার ঐতিহাসিক ভাষণের ৮৬তম বর্ষ উদযাপন করা হলো রবিবার। প্রতিবারের মতো এবারও জলপাইগুড়িতে সুভাষচন্দ্র বসুর পদার্পণ ও ঐতিহাসিক ভাষণ ইংরেজ ভারত ছাড়ো বিষয়ে প্রদানের ৮৬তম বর্ষ উদযাপন উপলক্ষে জলপাইগুড়ি স্টেশনে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হলো রবিবার। জলপাইগুড়ি নেতাজি সুভাষ মিউজিয়াম অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের সম্পাদক গোবিন্দ রায় বলেন, এই দিনের গুরুত্ব যথেষ্টই আছে, তাই আজ সকালে এখানের দিনটিকে পালন করা হলো। সকালে এই দিনটি উপলক্ষে মাল্যদান কর্মসূচির পর আজকের দিনের বিষয় নিয়েও আলোচনা করা হয়। এই দিনে সকল উপস্থিত মানুষের কাছে একটি করে নেতাজি সুভাষচন্দ্রের ছবিও দেওয়া হয়। 4 ফেব্রুয়ারি আজকের দিনে 1939 সালে সুভাষচন্দ্র যখন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি, তখন পরাধীন দেশে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিকে রাষ্ট্রপতি বলা হতো। তিনি রাষ্ট্রপতি রূপে এই জলপাইগুড়ির মাটিতে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে এসেছিলেন। এই 4 ফেব্রুয়ারি আজকের দিনে তিনি সকাল 9:45 এখানে যখন অবতরণ করেন, তখন হাজার হাজার নরনারী জলপাইগুড়ির মানুষ তাকে বিপুল সম্বর্ধনা জ্ঞাপন করেছিল এবং এই জলপাইগুড়ি স্টেশনে নেমে তাকে মহা সমারোহে অভ্যর্থনা জানিয়ে তিনি বিশ্রাম নিয়েছিলেন। তারপর বিকেলবেলা এখানে প্রাদেশিক কংগ্রেস মহাসম্মেলনের মঞ্চে তিনি তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। জলপাইগুড়িতে কতবার এসেছিলেন সুভাষচন্দ্র বসু? সুভাষচন্দ্র দুবার এসেছিলেন। 1928 সালে একবার, তখন তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র, চিফ এক্সিকিউটিভ অফিসার। সেই সময় তিনি এখানে জল প্রকল্পের উদ্বোধন করেছিলেন এবং আমাদের জলপাইগুড়িতে বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেছিলেন। আর 1939 সালে তিনি আসেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি রূপে, তখন তার বয়স মাত্র 42 বছর। সেই ঐতিহাসিক তার জলপাইগুড়ি আগমন, যেখান থেকে ভারত ছাড়ো আন্দোলনের ডাক প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, সেই ঐতিহাসিক দিনটি আমরা জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবার উদযাপন করি। এবার 86তম দিবস। এই দিনে আমরা স্টেশনে প্রতিষ্ঠিত নেতাজির জলপাইগুড়ি আগমনের ফটোচিত্রের যে গ্যালারি, সেখানে শ্রদ্ধা জানাই, নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাই। জলপাইগুড়ির মানুষের কাছে এটা অত্যন্ত গর্বের দিন যে সুভাষচন্দ্র এই মাটিতে এসে ইংরেজ ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে সেই আহ্বান জানিয়েছিলেন এবং দেশবাসীর উদ্দেশ্যে তার সেই ঐতিহাসিক ভাষণ জলপাইগুড়ির মাটি থেকে উচ্চারিত হয়েছিল। সরস্বতী পুজো উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা, আয়োজক জলপাইগুড়ি প্রেস ক্লাব। সরস্বতী পুজো উপলক্ষে রবিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 4টি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিষয় ছিল ক ও খ বিভাগে যেমন খুশি আঁকো, গ বিভাগে ছিল আমাদের চারপাশ, ঘ বিভাগে ছিল দেশের বিশ্বের সাম্প্রতিকতম ঘটনার বিষয়। জলপাইগুড়ি ও জেলার বাইরে থেকেও এখানে প্রতিযোগীরা অংশ নিয়েছিল। প্রতি বছরই তারা এই উদ্যোগ নিয়ে থাকে। সরস্বতী পুজোর আগে ছাত্রছাত্রীদের প্রতি আঁকার আগ্রহ বাড়ানোর জন্য এই ধরনের উদ্যোগ তারা নেয়। এইবার জলপাইগুড়ি প্রেস ক্লাবের সদস্যরা এই ধরনের আয়োজন করেছিলেন শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
ঢাকা শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। চা বাগানে তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা খুন, পথ অবরোধ, 2 জন গ্রেপ্তার। কদিন নিখোঁজ থাকার পর নিজের এলাকাতেই উদ্ধার হলো তৃণমূল চা শ্রমিক নেতার দেহ। অভিযোগে তীর বিজেপি পঞ্চায়েত সদস্যের দিকে। লিখিত অভিযোগের ভিত্তিতে 2 জনকে আটক করা হয়েছে। জেরা চলছে মালবাজার থানায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, মাল ব্লকের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিদাম চা বাগানের শ্রমিক নেতা সুনীল লোহার শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। আশপাশে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি সুনীলের দেহ। সুনীল লোহারের পরিবার মাল থানার দ্বারস্থ হয়। শনিবার দুপুর থেকে তদন্তে নামে মালবাজার থানার পুলিশ। রাত 10টা নাগাদ নিদাম চা বাগানে ভাঙা পুলের অদূরে পাম্প ঘরের কাছে পাওয়া যায় সুনীল লোহারের নিথর দেহ। সুনীল লোহারের পরিবারের অভিযোগ, নিদামের বিজেপি পঞ্চায়েত সদস্য সুরাজ দর্জি ও অন্যান্যরা মিলে খুন করেছে তাকে। নিদাম বাগানের ক্ষিপ্ত গ্রামবাসীরা সুনীল লোহারের খুনের অভিযুক্ত ফাঁসির দাবিতে মাল থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে রবিবার। মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে খুনের ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানুতর চলছে মাল ব্লকে। তৃণমূলের মাল ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, দোষীদের শাস্তি চাই। মূল অভিযুক্তরা এখনও অধরা। রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিকবড়াই বলেন, সুনীল আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন। তার খুনিদের ফাঁসি চাই, পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। মাল বিধানসভার বিজেপি নেতা রাকেশ নন্দী বলেন, আমরাও এই ঘটনায় দুঃখ প্রকাশ করছি। পুলিশ তার কাজ স্বাধীনভাবে করবে, এটাই আশা করছি। এই বিষয়ে মালবাজার মহকুমা পুলিশ জানিয়েছে, পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে। 2 জনকে আটক করে জেরা চলছে। শীঘ্রই সমস্ত সত্য সামনে আসবে। सुखराम कर्म आनंद और बाफर उसका बाप भी। सुक्रम कहाँ का आदमी है? यहाँ पर घर है। तो ये जो घटना घटे है वो क्या सुक्रम लोग किए हैं? वही लोग है। लेकिन आगे भी झगड़ा करा, कितना पट्टी के कितना चिल्लाया है घर में आए के। रहने से पार्टी अच्छा चलेगा उससे बोलता था। तो अभी आप क्या चाहते हैं? सजा दिया दीजिए। सुखराम महली, आनंद महली, सुखराम महली और उसका पिताजी का नाम है अठीरा और सूरज का है। हाँ, तो एक दिन हमको 6 के ऐसे बोला है कि तुम्हारा बेटा का ठीक है समझाना, हम बढ़ने नहीं सकता है पट्टी से, उसका हम 2 दिन में हम उसका मर्डर करेंगे। इससे हमारा 6 की बोला है। हाँ। आपका नाम क्या है? सुनीता लोहार। आपका कौन लगता है? सुनील लोहार? बेटा हाँ, बड़ा बेटा। अभी आप लोग क्या चाह रहे हैं? सजा दीजिए उसका घर का परिवार और यहाँ से गेट आउट यहाँ पर मत रखिए। আমরা তো আপনি সকাল থেকে পরিস্থিতি দেখছেন, এরকম একটা লিডার শুধু নিদাম বলে না, মাল ব্লকেরই লিডার। মাল ব্লকের মধ্যে সুনীল লোহার বললে প্রায় সবাই চিনতে, প্রত্যেক বাগানে ওর একটা লোকের সঙ্গে ভালোবাসা ছিল। আর এইভাবে মার্ডারটা যে কোনো দলেরই লোক হোক, হয়তো তৃণমূল করতো আমাদের লিডার, কিন্তু যে কোনো দলের লোকের সঙ্গে একটা হওয়াটা ঠিক না। এরকম যেভাবে মায়ের 2 দিন পরে ওর বডি পাওয়া গেছে, আমরা স্পোর্ট দেখতে গেছি, প্লাস সুনীল লোহারের বডিটাকে দেখলে এখনও ওর গলার মধ্যে রশি বাঁধা কাপড় দিয়ে এখনও পর্যন্ত আছে। ওরকম পরিস্থিতির মধ্যে আমরা খুব দুঃখিত। আর যারা এই সঙ্গে ইনভলভ আছে তাদের যেন সাজা হোক, পুলিশ ওকে গ্রেপ্তার করুক। হ্যাঁ জানিয়েছে, ওর নিষেধ জানিয়েছে, করেছে কয়েকজনের নামে, কতজনের নামে সন্দেহ আছে নাম, সেগুলোও দিয়েছে। না, ওর নাম উঠে আসছে যদি ওরা বলবে, কিন্তু আমিও জানি ও গিল্টি হতে পারে,
যা পরিস্থিতি, কেন সুনীল কয়েকদিন আগে থেকে নিজের বউকে বলতো, ওর বউ আমাদেরকে বলতো কি দাদা আপনারা দেখেন এই পঞ্চায়েত মেম্বার জিতেছে, ওর একটা শরীরের যেরকম বডি পাওয়ার আছে ওইটা মারিয়ে দিবে, এরকম ও আগে থেকে বলতো সুনীল বাড়িতে। সুনীল কিন্তু বাড়িতে কয়েকটা ঘটনা আগে থেকে শেয়ার করতো। এটা সাজা হোক ওদের, পুলিশ তদন্ত করুক, যদি ডিউটি না হলে পুলিশ বাদ যাবে, কিন্তু পুলিশ আমাদের বা ওর মিসেজ যে বলবে সব শেষ কথা না, পুলিশ তদন্ত করবে, যেটা ভালো দেখবে, যেটা দোষী থাকবে তাদেরই সাজা হবে। না নাম তো আমরা আনি নেই, নাম ওনার মিসেজ এনেছে, ওইখানকার লোকাল কয়েকজন আছে আর কিছু লিডার যারা ষড়যন্ত্রকর্তা হতে পারে, তার নাম আমি বলতে পারছি না, কিন্তু দিয়েছে ওর মিসেজ নাম। নিদম বাগানে মর্মান্তিক ঘটনা, একজন সহনাগরিক হচ্ছে মানে মারা গেছেন শুনেছি বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে এইটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। এখানে কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে হয়তো কোনো ঘটনা ঘটেছে, সেটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। আর যে সমস্ত নেতৃত্বের কথা, আমাদের বাগানের ট্রেড ইউনিয়নের নেতৃত্বের কথা বা অন্যান্য নেতৃত্বের কথা বা পঞ্চায়েত মেম্বারের কথা বলা হচ্ছে, তারা এই ঘটনার সাথে জড়িত নয়। আমি তারপরেও বলবো যে পুলিশ প্রশাসন সমস্ত ব্যাপারটা নিয়ে হচ্ছে তদন্ত করুক, সঠিক তদন্ত করুক, সঠিক তদন্ত করে নিয়ে দেখুক যে কারা জড়িত। এভাবে একটা রাজনৈতিক হচ্ছে সামনে ইলেকশনের নাম করে, সামনে যে লোকসভা ইলেকশন সেটার নাম করে যে এইভাবে ব্যাপারটাকে রাজনৈতিকরণ করা হচ্ছে, ঠিক আছে, সেটা ঠিক না। এবং হচ্ছে যারা প্রকৃত দোষী তাদেরকে সঠিক তদন্ত করে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হোক। আপনার নাম? আমি রাকেশ নন্দী, মাল বিধানসভার কনভেনার, ভারতীয় জনতা পার্টি। ধূপগুড়ি ব্লকের খুট্টিমারি বাজারে রাতভর হাতির তাণ্ডব, আতঙ্কিত গ্রামবাসীরা। ডুয়ার্সের বিভিন্ন বন জঙ্গল থেকে এসে লোকালয়ে বন্যজন্তু দাপিয়ে বেড়ানো এখন যেন নিত্যদিনের ছবি হয়ে দাঁড়িয়েছে। এই চিত্রের এবার নবতম সংযোজন, ঘন জনবসতি সংলগ্ন ধূপগুড়ি ব্লকের খুট্টিমারি বাজারে রাতভর হাতির তাণ্ডব। একদিকে যেমন কৃষকের ফসলের ক্ষেত নষ্ট, অন্যদিকে সংশ্লিষ্ট এলাকার বাড়িঘর ও ঘরে মজুদ ধান সাবার করে দিচ্ছে হাতির পাল বলে অভিযোগ। জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জ লাগোয়া ঝাড় আলতার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খুট্টিমারি বাজার সংলগ্ন এই এলাকায় এমনই হাতির তাণ্ডবের ঘটনা সামনে এসেছে। একদিকে ঘরবাড়ি ভাঙচুর হওয়ায় ক্ষতির মুখে কৃষক, অন্যদিকে বন্যপ্রাণী সম্পর্কে সঠিক ধারণা না থাকায় আতঙ্কিত গোটা এলাকা। এলাকাবাসীকে শান্ত ও সজাগ রাখতে ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তদন্ত করে বন দপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। হাতি আসছিল রাতে প্রায় 3-2:30 না, কি কি ক্ষতি হলো? কি প্রথমে তো আগত ওই একটা জাম্বুর বাড়ি ক্ষতি করলো, তারপরে আমরা বাইরে বেরাইলাম মতো, তারপর তো একেবারে বাড়ির সামনে আসিয়া পুরা ভাঙা শুরু করলো। আচ্ছা, আর মানে শুধু ভাঙচুর করছে নাকি খাবার কোনো কিছু নিয়ে গেছে? হ্যাঁ, খাবার প্রায় 7 মণের মতো ধান আর কি একদম শেষ করে দিয়েছে ধান। কিছু ছিল মাটির পড়ে। আচ্ছা, এর আগে কি কখনো এই এলাকাতে হাতি এসেছিল? এলাকাতে না, আমাদের বাড়ির পূব পাশে আছে আর কি, মানে এই বাজারের এত সংলগ্ন এলাকাতে আসেনি। বন দপ্তরকে জানিয়েছেন? বন দপ্তরকে তো এই যে জানাইতেছি আর কি। আচ্ছা, আপনার নাম? সুশীল রায়। কতটা ভয় আছেন? ভয়ে তো আখড়া ভয়ঙ্কর মতন আখড়া ভয়। কি কারণে ভয়? কি কারণে মনে করে যে ও মতন জন্তু তো দেখি নেই। হ্যাঁ, এলা ওই জন্তু দেখিয়া মনে করে যে সুদ দিয়া মনে করে যে উয়াই ঘাটি বেড়াছে, মানে অংশাংশি করেছে, তো সের জন্যে এখানে বুড়ি তো ভয়ে ভয়ে এখানে মানে পড়ে যাওয়ার মতন, মানে ভাগ্যে পড়ে নেই, মানে এমন আতঙ্ক খাইছে, মানে ও এলা সবসময় এলা খালি ওই ঠাকুরটারে মানে আতঙ্কে আছে, এখন আতঙ্কে আছে। কি নাম ওই ওনার? হ্যাঁ, বাড়িতে কে কে থাকে? বাড়িতে বুড়া থাকে, বুড়ি থাকে, মানে দুজনে থাকে, আর কেউ থাকে না? না, কেউ নাই। বাড়িতে লাইন আছে? বাড়িতে লাইন আছে তো, আছে না? যে ঘটনা আমরা কোনোদিন ভাবিনি যে এরকম যে খট্টিমারি বাজার এলাকায় যে হাতি এসে এইভাবে ঘর ভাঙচুর করবে, এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। আশা করি এলাকার লোকজনও কিন্তু ভাবে নেই যে এইভাবে এসে যে হঠাৎ করে আচমকা রাত্রেবেলা এসে মানে ঘর ভাঙবে, এটা কোনোদিন ওরা ভাবতে পারেনি। তো যাই হোক, সকালে আমাকে ফোন করলো, এই এলাকারই পঞ্চায়েত,
জানালো যে ব্যাপারটা একটু দেখেন। তো যাই হোক, যেহেতু আমি বনবস্তি এলাকায় থাকি, সুতরাং আমি আসলাম, দেখলাম এবং দেখি বাড়িঘর মোটামুটি অনেক ক্ষতি করে দিয়েছেন। পাকা ঘর ছিল, টিনের বেড়া ছিল এবং ভিতরে ধান ছিল, ধানগুলো সব ভেঙে খেয়ে ফেলেছেন। তো খুব ভাগ্যের ব্যাপার যে প্রাণে বেঁচেছেন, এটা হচ্ছে সব থেকে মানে বড় ভাগ্য। আচ্ছা, এই যে বাজার চত্বর এলাকার মানুষজন, এরা তো মানে বন্যপ্রাণী সম্পর্কে ধারণা নেই, সেক্ষেত্রে এত বড় একটা ঘটনা ঘটল, রাতে প্রত্যেকে আতঙ্কে রয়েছে। বন দপ্তর তরফে এই পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে কি? না, আমি বন দপ্তরকে জানিয়েছি, বন দপ্তর অবশ্যই পদক্ষেপ নেবে এবং যে ক্ষতিপূরণ হয়েছে সেটা অবশ্যই আমি জানাবো। আমি যেহেতু আমি একজন উপপ্রধান এই এলাকারই, আমার একটা দায়িত্ব আছে, সুতরাং এর জন্য আমি পরিদর্শনে আসলাম এবং এটা আমি অবশ্যই এই রিপোর্টটা আমি বন দপ্তরকে দেবো এবং অলরেডি আমি বন দপ্তরকে দিয়েছি। চলতি মাধ্যমিক পরীক্ষার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে উচ্চস্বরে চলছে পিকনিক পার্টির মাইক ও বক্স বাজানো। পিকনিককে কেন্দ্র করে ডুয়ার্সের বিভিন্ন পিকনিক স্পটে উচ্চস্বরে মাইক ও বক্স বাজিয়ে চলছে উদ্দাম নাচ প্রশাসনের নাকের ডগায়। যদিও গত 2 তারিখ থেকে শুরু করে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা, যদিও প্রশাসন এই সময়ে মাইক ও বক্স বাজানো নিষিদ্ধ করেছে, তবুও দেখা যাচ্ছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে উচ্চস্বরে সাউন্ড বক্স এবং মাইক বাজানো। এই পিকনিক স্পটগুলোর পাশাপাশি রয়েছে বিভিন্ন গ্রাম্য বস্তি, সেখানেও রয়েছে প্রচুর মাধ্যমিক পরীক্ষার্থী। যদি এইভাবে মাইক বা বক্স বাজানো হয় তবে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। এ ব্যাপারে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে বলে স্থানীয়দের বক্তব্য। বললাম, ডুয়ার্সের পিকনিক মরশুমে প্রচুর জায়গায় পিকনিক করতে আসা মানুষ আসেন এবং আনন্দ ভোগ করেন, কিন্তু 2024-এর মানে 2024-এ যে চলছে যে আমাদের মাধ্যমিক পরীক্ষা, সেই জায়গাটাকে এরকম উচ্চস্বরে মাইক বাজিয়ে বাজানোটা কি ঠিক? উচ্চস্বরে মাইক বাজানো একদমই ঠিক নয়, কারণ হচ্ছে যেহেতু সরকারিভাবেও নির্দেশনামা জারি করা আছে যে 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, 12 তারিখ পর্যন্ত চলছে। সেই মাধ্যমিক পরীক্ষার মধ্যে এইভাবে উচ্চস্বরে মাইক বাজানোটা একদমই অনুচিত যাকে বলবো, কারণ সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, এই সময় সারা দিনও পড়াশোনা করছে, রাত্রেও পড়াশোনা করছে, কিন্তু এটা শুধু দিন নয়, রাত্রেবেলাও হচ্ছে। এখন সেখানে মাইক বাজছে, আসলে মানুষের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে। বললাম, এই আশেপাশে তো প্রচুর গ্রাম রয়েছে যেখানে পিকনিক হচ্ছে। হ্যাঁ, গ্রাম রয়েছে, সেখানে অনেক পরীক্ষার্থী নিশ্চয়ই আছে, পরীক্ষার্থী পাশাপাশি রয়েছে, তাদের নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। তাই উচ্চস্বরে মাইক বাজানোটা উচিত নয়। এটা কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত? একদম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা অবশ্যই উচিত এবং প্রশাসনকে জানানো উচিত যেভাবে উচ্চস্বরে মাইক বাজানো হচ্ছে তাতে প্রশাসন যেন সঠিক পদক্ষেপ নেয়। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। কাঠামবাড়ি হজরত আব্দুল জলিল মাজার শরীফে বার্ষিক উরস 7 ও 8ই ফেব্রুয়ারি। জলপাইগুড়ি জেলার অন্যতম মাজার শরীফ হজরত আব্দুল জলিল মাজার শরীফ। এই মাজার শরীফ 23তম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠান উপলক্ষে আব্দুল জলিল মাজার সোসাইটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো এই মাজার প্রাঙ্গণে। এই বিষয়ে মাজার সোসাইটির সভাপতি হাজি আফসার আলী জানালেন, প্রতি বছরের মতো হজরত আব্দুল জলিল বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠান আগামী 8 ও 9ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং 8ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর স্বেচ্ছায় রক্তদান শিবির এবং শিলিগুড়ি থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হবে। 9ই ফেব্রুয়ারি ধর্মীয় জলসার শেষে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করা হবে বলে জানালেন তিনি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এদিনের সভায় কমিটির পদাধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব দাস, মৃণাল দেব, অসিত সূত্রধর প্রমুখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। হজরত দরবেশ শাহ আব্দুল জলিল রহমতুল্লাহ 23তম পুরুষ মোবারক এর উপলক্ষে আজকে একটা মিটিং হলো। এই মিটিংয়ে সব আলাপ আলোচনা হচ্ছে
আর এই মিটিং এই 23তম উরুস মোবারকে 8 এবং 9 তারিখ এই অনুষ্ঠান চলবে। 8 তারিখে রক্তদান শিবির হবে এবং শিলিগুড়ি থেকে অনেক কজন ডাক্তার আসবে এখানে, তারা বিনা পয়সায় চিকিৎসা করবে। এবং আমাদের এখানে প্রতি বৃহস্পতিবার এমনি অনুষ্ঠান হয়, এখানে ডাক্তাররা আসে এবং বিনা পয়সায় চিকিৎসা করে, বিনা পয়সায় ওষুধপত্র দেয়। এই উপলক্ষে আমাদের আজকে এই মিটিং। এখান থেকে প্রশাসন লেভেল থেকে লোক আসছিল, প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করে। এই হেল্পের জন্য আমাদের যে অনুষ্ঠানটা হয় মোটামুটি 8 তারিখ 9 তারিখে মোটামুটি একসাথে 1 লাখ লোক এখানে উপস্থিত হয়। তো এইবার আমাদের পক্ষে একটা অসুবিধা হচ্ছে, তো এইদিকে একটা ব্রিজ ভেঙে গেছে। ব্রিজ ভাঙার জন্য প্রশাসন লেভেলকে আমরা বললাম যে এই পুরো পশ্চিম দিক থেকে যেন সব গাড়ি আসে এবং এইখানে এই অনুষ্ঠানের উপরে সব অংশগ্রহণ করে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এখানে আসে এবং আমাদের এই অনুষ্ঠান 8 তারিখ রাত্রিবেলা যে অনুষ্ঠান হয় এবং 9 তারিখে আমাদের 3:30 বা 4টার সময় আমাদের আখেরি দোয়া হবে। তাতে 2 জন হিন্দু পণ্ডিতও এখানে আসেন এবং আমাদের মৌলানাগুলোও থাকেন, তাদের ধর্মীয় সম্বন্ধে আলাপ আলোচনা হয় এখানে। এবং এই উদ্দেশ্যে যে লোকগুলো আসে, প্রচুর পরিমাণে লোক এখানে আসে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। বিভিন্ন রেল পরিষেবামূলক প্রকল্প চালু হয়েছে চলতি সংসদীয় তত্ত্বাবধানে। ভবিষ্যতে আরও জনসেবামূলক কাজ করা হবে। কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে এই তথ্যগুলো জানালেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। আগামী 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার বিপুল আয়োজন। বাগদেবীর আরাধনার প্রাক্কালে রবিবার এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল জলপাইগুড়ি প্রেস ক্লাব। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।